সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশে আমাদের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা মানে কিন্তু শুধু আদালত না। আমরা ভাবি না যে শিশুর জন্য কিরকম হবে কোর্ট, আমরা ভাবি না একজন প্রতিবন্ধী নারীর জন্য কিরকম হবে কোর্ট। আজীবন সে কোনো সরকারের কোনো সম্পৃক্ততা না থাকলেও নির্যাতন করার পরপরই আমরা দেখে ফেলি যে সে হয় আওয়ামী লীগের লোক নয়, সে বিএনপির লোক নয়, সে জামাতের বড় নেতা। গণতন্ত্রে শুধু ভোট দিতে পারা মানে গণতন্ত্র না। গণতন্ত্রের যে আরো উপাদানগুলো আছে সেগুলোকে মুক্তভাবে স্বাধীনভাবে নিজের একদম নিজের গঠন অনুযায়ী কাজ করতে হবে। নারী ও শিশুর প্রতি যে সহিংসতা এবং নির্যাতন, ঠিক এই মুহূর্তে আমরা বলতেই পারি যে এটা একটা মানে মহামারীর চেয়েও তীব্র আকার ধারণ করেছে এবং বাংলাদেশের সর্বস্তরে আর্থিকভাবে নিম্ন আয়, মধ্য আয়, উচ্চ আয় সকল পরিবারে বিভিন্ন স্তরে আমরা দেখছি যে নির্যাতনটা বেড়ে চলছে এবং এই নির্যাতনটা বেশিরভাগ আমরা দেখছি যে 14 বছরের নিচের যে নারী শিশুরা তাদের উপরে নির্যাতনের হারটা একটু বেশি। তো এটা হ্যাঁ, পুরুষ শিশু যারা তাদের উপরেও ঘটছে, কিন্তু নারী শিশুদের উপর এবং আমাদের কাজের অভিজ্ঞতা বলে যে আমরা 14 বছর এটা খুব আমরা বলি যে একটা ডেঞ্জার পিরিয়ড। এই সময়ে নির্যাতনের হারটা অনেক বেশি এবং এই নির্যাতনটা বাড়ছে এটা বলতে পারবো না আমি যে এক মাসে বেড়েছে, ব্যাপারটা তা না। এটা ধীরে 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 বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্পেস কাজ করছে। যেমন আমরা সবসময় বলি যে শিশুরা সবচেয়ে অনিরাপদ, এটা খুবই দুঃখের ব্যাপার তার পরিবারে। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, এটা গবেষণা বলছে। একটা গবেষণা হয়েছিল মানুষের জন্য ফাউন্ডেশন থেকে হয়েছে, সেখানে তারা দেখার চেষ্টা করছিল যে শিশুরা কোথায় সবচেয়ে অনিরাপদ। সেখানে দেখা গেছে যে পরিবারে তারা সবচেয়ে বেশি অনিরাপদ। তো এই যে শিশুদের জন্য আপনি বুঝেন যেটাকে আমরা নিয়ে সবচেয়ে গর্ব করি, সেখানে সে অনিরাপদ, তাহলে তার জন্য তার খেলার মাঠ, তার প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অন্যের বাড়ি, এরকম যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তার জন্য ঝুঁকি তৈরি হতে থাকে। যে কোনো মানুষ আসলে কখন ঝুঁকিতে থাকে, যখন আপনি দেখবেন যে দুর্যোগকালীন সময়ে মানুষকে ঝুঁকিতে ফেলার বিষয়টি সামনে আসে বেশি, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মানব সৃষ্ট দুর্যোগ হোক। তো আমরা তো একটা টার্মোইল সিচুয়েশনের মধ্যে আছি, সরকার বদল হচ্ছে, রাজনৈতিকভাবে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তন বলেন বা যারা ক্ষমতায় ছিলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশে আমাদের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা মানে কিন্তু শুধু আদালত না, বিচার ব্যবস্থা মানে এখানে অনেকে যুক্ত। আপনার পুলিশ থানা থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, আপনার আদালতের শুধু উকিল আর বিচারক না, ওখানে যে মুহুরি থাকে, ওখানে যে পেশকার থাকে, ওখানে সকলকে মিলে একটা বিচার ব্যবস্থা। তো এই যে পুরো বিচার ব্যবস্থা বাংলাদেশে আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে আমরা দলীয়করণ করেছি, আমরা রাজনীতিকীকরণ করেছি, আমরা এখানে মাসল পাওয়ার যেটাকে আমরা এটার একদম পুরোপুরি প্রয়োগ করেছি। এবং একটা সময় ছিল আমরা ভাবতাম যে আমি আর কোথাও যদি কেউ আমাকে কোনো উত্তর না দেয়, আমি যদি বিচার না পাই, অ্যাটলিস্ট আমি কোর্টে গিয়ে বিচার পাবো। এই বিশ্বাসটাকে আমরা ধ্বংস করে ফেলেছি। এই কথাটা আমি প্রায় বলি যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে একটা ধর্ষণ করতে হয়তো 3 সেকেন্ড লাগে বা 3 মিনিট লাগে, কিন্তু আপনার একটা বিচার পেতে আমাদের অভিজ্ঞতা বলে 6 বছর লাগে একটি ধর্ষণের বিচার নিম্ন আদালতে রায় আনতে। আমাদের আইনগুলো আপনি জানেন যে আমাদের আইনগুলো অনেক পুরনো, ব্রিটিশ পিরিয়ডের আইন। সেগুলোকেও যে একটা আধুনিক করতে হবে, দেশীয় করতে হবে, যুগোপযোগী করতে হবে, এই চেষ্টাতেও নাই। আমরা কিছু হলেই সবাই দৌড়তে থাকি, আইন নাও, আইন নাও। বাংলাদেশে এত আইন, এবং আইন থাকলে হবে না, আইনের একটা সমন্বয় নাই। যেমন আমি আপনাকে বলি, আমাদের দেশে বাল্যবিয়ে আইনে 18 বছরের নিচে কোনো নারীকে আপনি বিয়ে করতে পারবে না। অথচ আবার যদি আপনি সম্মতির জায়গায় যান, কনসেন্ট, ওখানে কিন্তু 18 বছর নেই। আবার যখন আপনি বলবেন যে দ্বন্দ্ববিধির একটা আছে যে স্বামী
ধর্ষণ করাটাকে আমরা কি বলবো, তখন আবার আমরা দেখছি ওখানে 12 বছরের একটা বার আছে। তো তাহলে আপনার এক এক জায়গায় কনসেন্টে সম্ভবত 16, তাহলে 12, 16, 18, তাহলে আপনি আসলে এটাকে তো একটা ইউনিক ফর্মে নিয়ে যেতে হবে, এক এক আইনে তো এক এক কথা বললে হবে না। এই যে আইনের একটা মারপ্যাচ অদ্ভুত ভাবে একটা, যখন একজন নির্যাতনে পড়ে একটি শিশু বা একজন নারী, একেবারে তো সে বিপর্যস্ত। আর আইন কিন্তু আমরা, এটা তো কোনো সিনেমা না যে আপনি সারাক্ষণ আদালতে যাবেন, আপনাকে খেতে হয়, ঘুমোতে হয়, কাজ করতে হয়, পারিবারিক অনেক আচার অনুষ্ঠানে যেতে হয়। তো আপনাকে পুরো এই ট্রমাটাকে কাঁধে নিয়ে আপনি জীবন চালাবেন না বিচার কার্য চালাবেন, এবং আপনি নির্যাতনের শিকার, আপনাকে আবার প্রমাণ করতে হবে যে নির্যাতনটা আপনার সাথে ঘটেছে। এটা কিন্তু একটা, আমি বলবো যে এটা একটা খুবই কঠিন প্রক্রিয়া। এই ধৈর্যটা ধরে রাখা, ধরে রেখে বিচার চাওয়া, একটা এই এই জার্নিটাকে আমরা যারা কাজ করে দেখেছি যে তারা অনেকেই এটাতে আসলে ক্লান্ত হয়ে পড়ে। আর এখানে আর্থিক ইনভলভমেন্টটা এত বেশি থাকে, যেমন অনেক দূরে থাকে, আমাদের কোর্টগুলো তো সব জেলা শহরে, একটা গ্রাম থেকে জেলা শহরে এসে কোর্টে এসে বসে থাকা, এবং সেটা কিন্তু খুব জনবান্ধবপূর্ণ না, সেখানে নারীর জন্য একটা টয়লেট নাই, সে কোথায় বসবে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই জায়গাগুলো খুবই পুরুষ আধিপত্যপূর্ণ জায়গা, এখানে কিন্তু কখনো কেউ স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন না, আপনাদের সারাক্ষণই মনে হবে যে এটা আমার স্পেস না, আমার জায়গা না। তো তাহলে আপনি যাকে বিচারটা দিতে যান, সে যেখানে কখনোই কমফোর্ট ফিল করে না, সেখানে সে বিচারের জন্য বারবার বারবার আসতে হয়। আমরা ভাবি না যে শিশুর জন্য কিরকম হবে কোর্ট, আমরা ভাবি না একজন প্রতিবন্ধী নারীর জন্য কিরকম হবে কোর্ট, বা আমরা এটাও মনে করি না যে একজন নারী, তার আরো অনেক নিডস থাকতে পারে, সে একটা বাচ্চা যদি বুকের দুধ খায় তাহলে সে বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে কিনা। এই যে এতগুলো চ্যালেঞ্জ, আমি একটা আইনের কথাই বলি, সরকারের একটি আইন আছে লিগাল এইড, যেটা 2000, যেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট সহায়তা করবে, এবং লিগাল এইডটা অ্যাক্টিভও হয়েছে। এবং লিগাল এইডের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখনই সরকার বাদী হয়ে যায় মামলা, হয়তো আপনার লিগাল এইড এনলিস্টেড লয়াররা মামলা নিচ্ছে, কিন্তু যেহেতু সরকারবাদী মামলাটা পিপির কাছে চলে যাচ্ছে, পিপি সবসময় সরকারের হয়ে কথা বলে। আর সবসময় মনে রাখবেন যে নির্যাতন করে নির্যাতক, এ কোনো না কোনোভাবে সরকারের একটা সমর্থন নিয়ে নেয়। আজীবন সে কোনো সরকারের কোনো সম্পৃক্ততা না থাকলেও নির্যাতন করার পরপরই আমরা দেখে ফেলি যে সে হয় আওয়ামী লীগের লোক নয়, সে বিএনপির লোক নয়, সে জামাতের বড় নেতা। তার মানে একটা সম্পর্ক তারা তৈরি করে ফেলে। এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সাথে সাথেই নির্যাতনের শিকার নারী ও শিশু বিচার পাওয়ার তাদের যে একটা সম্ভাবনা ছিল এটা নষ্ট হয়ে যায়। অনেক ঘটনা যেটা আমরা এখন পর্যন্ত জানি না যে এটার বিচার কি হলো, আর মানুষ এত ট্র্যাকও রাখতে পারে না আসলে কি বিচার হলো। আরো অনেক ঘটনা যেটা তার কখনো তদন্তই শেষ হলো না, অনেকগুলো কেসে তো আমরা শুধু জানলাম তদন্ত রিপোর্ট আসেনি, তনুর কেসে তো কত বছর ধরে তদন্ত রিপোর্টই আসলো না। বা সাগর রুনির ব্যাপারটা তো মানুষ একদমই যার যার মতো করে গল্প সাজিয়ে নিয়েছে, মানে আদৌ আর কিছু হবে বলে মনে হয় না। তো এই যে একটা আমাদের চোখের সামনে এই ঘটনাগুলোর কারণে মানুষ এখন আস্থা হারিয়ে ফেলেছে। এখন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ষককে দেন, আমরা বিচার করব, হ্যাঁ এখন আমাদের জনতার রায়। এবং এই কারণেই কিন্তু যে মব তৈরি হলো, তাই না, যে মবকে যে আমরাই বিচার করছি, এবং মবকে কিন্তু আমরা জাস্টিফাই করলাম, কেউ বলছি প্রেশার গ্রুপ, কেউ বলছে না এটা তো আসলে তারা দাবি আদায়ের জন্য করেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবসময় আমরা কিন্তু কি চেয়েছি, একটা রাষ্ট্র চেয়েছি। আসলে আমরা তো বলি নাই যে আমরা একটা জঙ্গলে থাকবো, আমরা রাষ্ট্র চেয়েছি এবং রাষ্ট্রের সুনাগরিক হতে চেয়েছি। এই দুটো জিনিস যদি আমি বুঝি, যে আমি যদি রাষ্ট্রে থাকতে চাই, রাষ্ট্রের তো সিস্টেমে হচ্ছে একটি নিরপেক্ষ নির্মোহ দক্ষ বিচার ব্যবস্থা থাকতে হবে, নাহলে তো আমি রাষ্ট্র চাই না। আমি এতবার বলছি ভোট দিতে পারছি না, ভোট দিতে পারছি না, গত সরকার আমাদের ভোট দিতে হয়নি, দেয়নি। তো গণতন্ত্রে শুধু ভোট দিতে পারা মানে গণতন্ত্র না, গণতন্ত্রের যে আরো উপাদানগুলো আছে সেগুলোকে মুক্তভাবে স্বাধীনভাবে নিজের মানে একদম নিজের গঠন অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আমি বলতে পারবো যে আমি গণতন্ত্র চাচ্ছি। আমরা কিন্তু শুধু একটা কথা বলছি, যেটা আসলে এটা ভোট দিয়ে কি হবে,
যদি আমি আমার বিচার ব্যবস্থা ঠিক না করতে পারি, আমি যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারি, আমি যদি আমার নাগরিক অধিকারগুলোকে আমি ভোগ করতে না পারি, আমি যদি সরকারকে দায়বদ্ধ না করতে পারি, তাহলে এক ভোট দিয়ে আমি কি করব? একদিনের জন্য ভোট দিয়ে এটা আসলে একটা উৎসবই, এটা একটা ফেস্টিভ হয়ে থাকছে। তো সেই কারণেই সমস্যা হচ্ছে যে মবকে আমরা কোনো দিনও জাস্টিফাই করতে পারবো না। মব কখনো একটা দেশের কোনো সিস্টেম হতে পারে না। দেখেন, প্রেশার তো অবশ্যই দিব সরকারকে, যুগে যুগে আমরা দিয়ে এসেছি, কিন্তু মব করে দেইনি আমরা। কিন্তু এই মব থেকে কিন্তু মব এবং ট্যাগিং এই দুটো কিন্তু জড়িত। এবং আপনি দেখেন এই মবের ফলে কি বিষয়টা হচ্ছে, এই পুরো জিনিসটা যাচ্ছে হচ্ছে ধর্মীয় ব্যবহার। এই জিনিসটা তৈরি হচ্ছে কিন্তু অনেক বেশি হিন্দু ধর্মাবলম্বীদের উপর, অনেক বেশি তৈরি হচ্ছে প্রোগ্রেসিভ লোকজনের উপর, মাঝারপন্থীদের উপর, যে ও ঠিক মতো ধর্ম পালন করে নাই, কাজেই ওর উপর এটা চালানো যায়। ও আমার ধর্ম অবমাননা করেছে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, কাজে ওর উপর এটা জাস্টিফাই। ওই নারী ঠিক মতো কাপড় পরে নাই, এটা জাস্টিফাই। তার মানে আমি নিজেই বলে দিলাম কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি দেখছেন যে এখন কি হচ্ছে, যেহেতু বিচার নেই, আমরা বলছি শরিয়া, শরিয়া আইন আনতে হবে। মানে শরিয়া আইন কেন আনতে হবে বা শরিয়া প্রথার কথা এখন কেন বলছে, এটা কিন্তু খুবই রাজনৈতিক। আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই কোনো আবেগের বশে তারা বলছে না। আমরা আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশে দেখেছি যে ঠিক এইভাবেই নারীদেরকে দমন করা হয়েছে। তো শরিয়া আইনের এখন একটা ইমোশনে আছে মানুষ, মানুষ হয়তো আবেগের বশে বলছে হ্যাঁ আমি বিচার পাচ্ছি না, ওর এখনই ফাঁসি এটাই। সাথে সাথে ওনারা যে গ্রুপটা শরিয়া আইনকে সাপোর্ট করে তারা বলছে হ্যাঁ শরিয়া আইনে এটা আছে। তাহলে কি আমাদের দেশকে এখন শরিয়া আইনে চলবে? তাহলে আমরা এতদিন ধরে কি করলাম? আর এটা শরিয়া আইনে তো আসলে কোন রাষ্ট্র চলে, বা ইসলামিক যে রাষ্ট্র ঘোষণা দিয়ে যে রাষ্ট্রগুলো চলে, না আফগানিস্তান ছাড়া, তারা কি শরিয়া আইন ব্যবহার করে কিনা, বা শরিয়া আইন ব্যবহার করে তারা আসলে কতখানি ধর্ষণ নারী নিপীড়ন কমাতে পেরেছে, বা তারা একটি ভালো রাষ্ট্র হিসেবে এক্সাম্পল রাখতে পেরেছে? মানে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা বানরের বাসের মতো, একবার উপরে উঠছে তৈলাক্ত বাসে, আবার নিচে নেমে যাচ্ছে। আমি আমি 10 পর্যন্ত আগানোর পরে আমি 11তে না গিয়ে আবার 5 নম্বরে পিছায় যেতে পারি না। ধর্ষণ বাড়ার একটা কারণ তো এই যে আমরা এইবার যখন আমরা জুলাই বিপ্লব বলছি, সেখানে আমরা নারীদেরকে নিয়ে যা না তা বলেছি, গালিগালাজ করেছি। এক নারী রাষ্ট্রপ্রধান দেখে তার পোশাক নিয়ে আমরা এক ধরনের মানে নোংরামি করেছি। এগুলো কিন্তু আসলে নারীর প্রতি অসম্মান হয়েছে। আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করব, সরকার পরিবর্তন বা আমি যে সরকারের খারাপ দিকগুলো আমি রাজনৈতিকভাবে বদল করব। আমি এটা নিয়ে কোনো রকম নোংরামি করতে পারি না। এবং আমি একটা রাজনৈতিক বক্তব্য যখন দিব, সেখানে আমি নারীর অঙ্গ নিয়ে আজে বাজে কথা বলতে পারি না। এটা কিন্তু আমি পুরো নারীদেরকে অসম্মান করছি। এটা সরকারের উচিত। আমার মনে হয় যে ঠিক আছে, ওই সময় যা হয়েছে, এখন সরকারের এগুলো স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া উচিত এবং আইন করেই বন্ধ করা উচিত যে এগুলো কেউ বলতে পারবে না। বাংলাদেশে যথেষ্ট নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে আমরা মনে করি, কিন্তু সে আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করার যে ব্যবস্থাটা নষ্ট হয়েছে, এটাকে ঠিক করতে হবে।